আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। পর্তুগালের রাজধানী লিসবনে এখনও নতুন আক্রান্তের ওঠানামা অব্যাহত। কর্মহীন হয়ে হতাশা বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। আরব আমিরাতের বাইরে আটকে পড়া প্রবাসী ও আমিরাত নাগরিকদের দেশে ফেরাতে ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল। এবং জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনির বাবা হাজী মোহাম্মদ আনসার আলীর মৃত্যু, পরিবারের শোকের ছায়া। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। পর্তুগালের রাজধানী লিসবনে এখনও নতুন আক্রান্তের ওঠানামা অব্যাহত রয়েছে। লকডাউন তুলে নেয়ার 1 মাস পার হয়ে গেলেও মন্দা না কাটায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী সহ কর্মহীন অনেক বাংলাদেশি। 15 জুনের পর ইইউভুক্ত বিভিন্ন দেশের ফ্লাইট আসতে শুরু করেছে পর্তুগালে। প্রতিদিনই অনুমতি মিলছে নতুন নতুন দেশের, তবু চাঙ্গা ভাব আসেনি বেশিরভাগ খাতে। সারাদিন দোকান খোলা রেখেও আশানুরূপ ক্রেতা না পাওয়ায় হতাশা বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। সেই সঙ্গে ধীর গতিতে স্বাভাবিক জীবনে ফিরতে থাকায় এখনও কর্মহীন অনেক বাংলাদেশি। এ প্রসঙ্গে তারা বলেন, সারাদিন বসে থাকেন তারা, তেমন ক্রেতা নেই, সামনে কি হয় সেটাও বুঝতে পারছেন না। পর্যটক আসছে না, তাই ব্যবসাও আগের মতো হচ্ছে না। করোনা পরিস্থিতি মোকাবেলা করে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছে স্পেন। ক্রমান্বয়ে কর্মক্ষেত্রে ফিরছে সবাই। স্পেন প্রতিনিধি সাইফুল আমিন জানান, কখনো করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া স্পেন প্রবাসীরা ফ্লাইটের অভাবে স্পেনে ফিরতে পারছিলেন না, যোগ দিতে পারছিলেন না কর্মক্ষেত্র কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। সেই পরিস্থিতি বিবেচনা করে স্পেনে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের কাছে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার মাদ্রিদে অবতরণ করল বিমান বাংলাদেশ BG4109 নম্বরে বিশেষ ফ্লাইট। ফিরলেন 273 জন বাংলাদেশি প্রবাসী। মাদ্রিদ বারকাস আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মোতাসিমুল ইসলাম। তিনি আগত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও বিমানবন্দরে আগত স্পেন প্রবাসীদের স্বাগত জানাতে তাদের পরিবারের সদস্য ছাড়াও স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা ও স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে আরব আমিরাতের বাইরে আটকে পড়া প্রবাসী ও আমিরাত নাগরিকদের আমিরাতে ফেরাতে ফ্লাইট চালু হবে। রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এই ঘোষণা দেন। তবে এই ক্ষেত্রে যারা আমিরাত সরকারের দেওয়া ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আসার অনুমতি পেয়েছেন তাদেরকে এই ফেরাতে উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার। আমিরাত থেকে ইশতিয়াক আসিফ জানান, বিমানবন্দরে যাত্রীদের কোভিড-19-এর প্রশংসাপত্র দেখাতে বা কোভিড-19-এর পরীক্ষা নেওয়া হবে। সেই ক্ষেত্রে যাদের রিপোর্ট পজিটিভ আসবে 14 দিনের কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের খরচ নিজেদের বহন করতে হবে। করোনা ভাইরাস মহামারীতে অনেক সন্তান দূরে সরে রাখছে তাদের বাবাদের। এই নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও। করোনায় বাবাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। এবার করোনা মহামারীর মধ্যেই এলো বিশ্ব বাবা দিবস। যাদের বাবা নেই, এই দিনটি তাদের জন্য বড়ই বেদনার। বাবাদের ভালোবাসাটুকু মনে রেখে এখন নিজেদের সন্তানদের মুখের দিকে তাকিয়েই বাবাকে স্মরণ করেন গভীর ভালোবাসা দিয়ে। যাদের বাবা আছেন তারাই ভাগ্যবান, তাই নিজে বাবা হতে পেরে ভাগ্যবান মনে করছেন অনেকে। এদিকে চতুর্থ ধাপের আগেই 29 জুন থেকে অনেক প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানালেন আইরিশ প্রধানমন্ত্রী। মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত 3 নেতা মোহাম্মদ নাসিম, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের ও বিদেশের সকল জনগণ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার অন্তর্ভুক্ত সৈফাত শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন প্রতিনিধি সাগর হাওলাদার জানান, শনিবার বিকেলে সৈফাতে শাখাটির সাধারণ সম্পাদক জবরুল ইসলামের পরিচালনা ও সভাপতি সুজাত মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইস্কান্দার মোল্লা, আবুল কাশেম সাদি, গাউস শিকদার, মশিউর রহমান সহ আরও অনেকে।
দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরে এক ব্যক্তির ছুরির আঘাতে ৩ জন নিহত ও আরও ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার ৭টার দিকে শহরটির ফোরবারি পার্কে এই হামলার ঘটনা নৃশংস হত্যাকাণ্ড বলেই ভাষ্য পুলিশের। এর আগে প্রাথমিক খবরে পুলিশ এবং সরকারের পক্ষ থেকে ঘটনাটি সন্ত্রাসী হামলা মনে হচ্ছে না বলে জানানো হয়েছিল। ঘটনাস্থল থেকে রেডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে সেই খুন করেছে সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ব্যক্তি একজন লিবিয়ান, তার নাম খাইরি সাদাল্লাহ। যুক্তরাজ্যের ঊর্ধ্বতন এক সন্ত্রাস বিরোধী পুলিশ কর্মকর্তা বলেন, এক ব্যক্তি দৌড়ে ফোরবারি পার্কে গিয়ে লোকজনকে ছুরিকাঘাত করতে শুরু করার পর কর্মকর্তারা তাকে আটক করে। তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করার পর একটি সন্ত্রাসী ঘটনা বলে জানানো হয়। এই ঘটনায় আর কেউ জড়িত থাকার কোনো আলামত পাওয়া যায়নি এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আর কারো খোঁজও চলছে না বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনির বাবা হাজী মোহাম্মদ আনসার আলী রবিবার সকাল ৮টায় নিজ বাড়ি ফেনী শস্যদিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে ৩ ছেলে ৪ মেয়ে রেখে যান। মৃত আনসার আলী দীর্ঘ ৩৬ বছর সরকারি চাকরি করেন। বড় ছেলে জাকির হোসেন নাসির পুলিশ ইন্সপেক্টর, মেজ ছেলে বেলায়েত হোসেন ফেনী জজ কোর্টে, ছোট ছেলে মোশাররফ হোসেন জনি জয়যাত্রা টেলিভিশনের কাতার দোহা প্রতিনিধি। জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। দর্শক, প্রবাসের আরও খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব ব্রাজিলে। ব্রাজিল থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের সহকর্মী মীর বেরু। আমরা জানার চেষ্টা করব ব্রাজিলের বর্তমান করোনা পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে। মীর বেরু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা ব্রাজিলের খবর, গতকালকেও আমরা খবর যেটা পেয়েছি সেখানে মৃত্যুর সংখ্যা ৫০,০০০ পার হয়ে গেছে এবং এখনও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলে। ঠিক এই অবস্থায় আপনি আমাদেরকে জানাবেন আজকে পর্যন্ত আসলে ব্রাজিলে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আমরুজ্জামান। ব্রাজিলের আক্রান্ত সংবাদ আপনারা প্রতিদিন পেয়েছেন এবং ব্রাজিলে আমাদের প্রবাসী যারা আছে, ব্রাজিল এবং তাদের অবস্থান এবং দেশ দুটো নিয়ে প্রবাসীরা আতঙ্কের মধ্যে আছে। প্রতিটি একটি সুন্দর সকালের প্রতিশায় প্রতিদিন আমরা যেন দেখতে পাই পূর্ব আকাশে যে হাসি দিয়ে বলেছে, তোমরা আর ভয় নাই, ক্ষুদ্র ভাইরাস করোনা পালিয়েছে। এই প্রবাসীরা শুধু একটি আশায় থাকে যে কখন কোন মুহূর্তে যে খবর আসবে যে ক্ষুদ্র ভাইরাস করোনা যে পরাজিত হয়ে যে পালিয়েছে। এই যে করোনা ভাইরাস প্রবাসীদের জন্য প্রতিটি মুহূর্তে যে যে আতঙ্ক বিরাজ করছে এবং প্রবাসীরা একটি মুহূর্তের জন্য স্বাভাবিক হইতে পারছে না। অস্বাভাবিক এই করোনা প্রতি মুহূর্তে প্রবাসীদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে। আপনি দেখেন, দীর্ঘ 5টি মাস করোনা সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে। সবচেয়ে বেশি এখন ভর করেছে ব্রাজিলের উপর। ব্রাজিলের দীর্ঘ লকডাউনের পর গত সপ্তাহে কিছু কিছু গভর্নর তাদের এলাকায় তাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র সময়ের জন্য তারা ওপেন করে দিয়েছিল। যেমন দৈনিক 1টা থেকে 6টা পর্যন্ত যে মার্কেটগুলো খুলে দিয়েছিল, প্রবাসীরা একটু আশ্বস্ত হয়েছিল। তাদের দীর্ঘ কোয়ারেন্টাইন লকডাউনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কিছুটা হলেও তারা তাদের নিজেদের যে অর্থনৈতিক সচ্ছলতা নিজেরা এবং পরিবারকে দেখার একটু সুযোগ পাবে। কিন্তু এখন আবার গতকাল থেকে 28 তারিখ পর্যন্ত আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা এসেছে যে লকডাউনের এবং কোয়ারেন্টাইনের কথা। আমি গতকালও আমাদের 2-3 জন
ব্রাজিলের ক্যাম্পিনাস 4জন ব্যবসার সাথে কথা বলেছি, তাদের মুখের ভাষা এত ছোট হয়ে আসছে, কণ্ঠ এত ক্ষীণ হয়ে আসছে যে তারা শুধু ওই খুঁজতেছে যে এখন কি করবে। এই লকডাউন এবং এই করোনা ভাইরাসের একদিকে ব্রাজিলের সংখ্যা বাড়তেছে, নিজেদের আতঙ্ক আছে যে কখন কি অবস্থা হয় এবং আক্রান্তের বিষয়টা নিয়ে। আরেকটা হলো বাংলাদেশে যে সমপরিমাণ, বাংলাদেশেও সেরকম আক্রান্তের হাত বাড়তেছে, এবং যেখানে বাংলাদেশে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ যারা ক্ষমতা অধিষ্ঠিত আছেন, সাবেক বর্তমান আমাদের অনেক ক্যাবিনেট মন্ত্রী ইতিমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়ে যে মারা গেছেন। আমাদের অনেক ভালোবাসার মানুষ মারা যাচ্ছেন এবং স্বজনেরা মারা যাচ্ছেন। যে আমরা খুবই প্রবাসীরা, ব্রাজিল প্রবাসী এবং বাংলাদেশি দুইটা নিয়ে, তারা ব্রাজিলের প্রবাসীরা সবচেয়ে বেশি যে আতঙ্কের মধ্যে আছে যে কোন সময় যে খবর আসে যে আমাদের স্বজন অমুক চলে যাচ্ছে, যে আমাদের পরিবারের অমুক চলে যাচ্ছে। এই একটি মহামারী এবং সারা পৃথিবী জুড়ে যে আতঙ্ক সৃষ্টি করছে, সবচেয়ে বড় আতঙ্ক আছে এখন ল্যাটিন আমেরিকার প্রবাসীরা। তারা কোনোভাবে সুস্থ হইতে পারছে না। এর মধ্যে ব্রাজিলের প্রবাসী যারা বিভিন্ন সংগঠন করেন, তারাও সবচেয়ে বেশি যে আতঙ্কের মধ্যে আছে। যদি এই পর্যন্ত ব্রাজিলে যে পরিমাণ যে মৃত্যু সংখ্যা, যদিও সরকারিভাবে এখন মৃত্যু সংখ্যা বলা নিষেধ, তারপরও 50-এর উপর তো আছে, আক্রান্ত তো আছে প্রায় 50 লাখের কাছাকাছি। আর সবচেয়ে বড়, আমরা এখন পর্যন্ত ডক্টর সাহস নিয়ে আছি যে এখন পর্যন্ত আমাদের কোনো বাঙালি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয় নাই, এবং আক্রান্ত হইয়া হাসপাতালে 2-1 জন থাকার পরও সুস্থ এসেছে। কিন্তু আক্রান্ত যেভাবে বাড়তেছে, এই বাড়া শেষ কোথায় হবে, এই চিন্তায় এখন আমাদের ল্যাটিন আমেরিকা প্রবাসীরা সবচেয়ে বড় কষ্টে আছে। আরেকটি বিষয় হলো, এই লকডাউন 28 তারিখে যদিও খুলে দেওয়া হয়, কিন্তু খোলার পরে যে রেজিস্টার এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিভাবে পূরণ করবে তাও নিয়ে তারা চিন্তায় আছে। সরকারি যে অনুদানটা তারা পেয়েছে, কোন রকম তারা সবাই এবং এই সরকারি অনুদানটা পায় নাই, কারণ সবার ব্যাংকিং অ্যাকাউন্ট এবং প্রটোকল কাটতারার এবং সিপিএফ এর নানা সমস্যা থাকার কারণে আমাদের অনেক প্রবাসী কিন্তু এই 600 টাকার অনুদানটা পায় নাই, কঠিন সমস্যার মধ্যে আছে। আরেকটি বিষয় হলো, যারা বাণিজ্যিক নগরী চাপালতে থাকেন, তারা প্রতিদিন রাত্রে যে 2টার সময় যে কিছু মাল বিক্রি করার শুরু করে দিয়েছিলেন, ইতিমধ্যে সেটাও বন্ধ হয়ে গেছে। তাই প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি, ব্রাজিলের প্রবাসীরা সবচেয়ে বেশি আতঙ্কে আছে যে দেশ এবং প্রবাস নিয়ে, যে তাদের জীবন বাঁচানো যেমন, এবং তাদের খাদ্য সামগ্রী নিজেদের এবং পরিবারের এখন কি অবস্থা হবে, কোথায় দাঁড়াবে। তারা বিভিন্ন জায়গায় যে লুকিয়ে রাখা, খুঁচিয়ে রাখা বিভিন্ন অর্থ সবকিছু এই দীর্ঘ 5 মাসে তাদের শেষ হয়ে আসছে, কিন্তু নতুন করে চিন্তা করার মতন তারা কোনো ওয়ে পাচ্ছে না। কামরুজ্জামান, যে এই অবস্থায় আসলে সেই দেশের সরকার প্রবাসীদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করছে কিনা, বা কতটুকু প্রণোদনার ব্যবস্থা করছে, এবং এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, অর্থনৈতিক বা অন্যান্য সহযোগিতা ওগুলা পাচ্ছেন কিনা? সবচেয়ে বাংলাদেশি দূতাবাসে মাস 2 আগে যে ব্রাজিলের টাকায় প্রায় 50 টাকার একটা খাদ্য সামগ্রী প্যাকেট তারা কয়েকটি জেলায় বিভিন্ন প্রবাসীদের কাছে বিতরণ করেছেন, এতটুকু জানি। আর আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে যে তারা তাদের সমাপ্তের কথা বলছে এবং খোঁজখবর নিচ্ছে, এতটুকু। আর এই পর্যন্ত দ্বিতীয়বার কোনো প্রবাসীর কোনো বিষয় তারা কোনো উদ্যোগ আমাদের রাষ্ট্র বা আমাদের দূতাবাস নিয়েছে বলে আমার মনে হয় না। এখানে আমরা কোনো আশ্বস্ত হইতে পারি না যে আমাদের দূতাবাস থেকে আমরা কিছু পেতে পারি। যদি আমাদের সরকার ল্যাটিন আমেরিকার জন্য, প্রবাসীদের জন্য যদি নতুন করে কোনো চিন্তা, কোনো আবাস যদি আসে, তাহলে প্রবাসীরা খুশি হবে। এই জন্য তাদের বাসা ভাড়া নিয়ে তারা এখন সমস্যার মধ্যে পড়েছে। আর ব্রাজিল সরকার যেটা তার দেশের জন্য যেটা ঘোষণা করেছে, প্রতি পরিবারের জন্য 1200 ইয়েস,
আর প্রতিটি প্রবাসীদের জন্য 600 রিয়াল। সেখানে প্রতি মাসে কিন্তু 600 রিয়াল করে প্রবাসীরা পাচ্ছে, কিন্তু যাদের সিপিএফ এর নানা সমস্যা আছে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জি, তো এই অবস্থায় আপনারা যারা সেখানে অবস্থান করছেন অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান করে সেখানে ব্রাজিলে থাকছেন, তো তারা কিভাবে, তাদের তো কর্ম অনেকটাই সংকুচিত হয়ে এসেছে এবং যারা স্টুডেন্ট ভিসায় বা ছোটোখাটো কাজ নিয়ে গিয়েছেন তারাও তো অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন, তো তারা কিভাবে জীবনযাপন করবে এই করোনা পরিস্থিতির ভিতরে? আমাদের এখানে যে সামাজিক যে সংগঠনগুলো আছে তারা যথেষ্ট চেষ্টা করে প্রবাসীদেরকে দেখার জন্য, কিন্তু এটার মেয়াদ দীর্ঘ হওয়াতে এখন আর মানে এই সমস্যার থেকে উত্তরণের জন্য যে নতুন চিন্তা ওরা করছে। আর আরেকটা জিনিস, এখানে বিভিন্ন যে সংস্থাগুলো আছে সব সংস্থাগুলোর ভিতরে সব প্রবাসীরা কিন্তু ইংলিশের না, এবং তারা অভ্যস্ত না বিভিন্ন সাহায্য সংস্থা থেকে তাদের খাদ্য সামগ্রী নিয়ে আসা। আরেকটি কথা হলো যে এরা বের হবে কিভাবে, যেহেতু লকডাউন, কোথাও যাতায়াত করবে কিভাবে, এটা একটা বড় সমস্যা, এটা বড় একটা আতঙ্ক, এটা একটা বড় ভয় বের হওয়াটা। আরেকটা হলো কিছু ব্যবসায়ী যে লকডাউন এই ভাইরাস যে আক্রান্ত হবে এত বড় ভয়াবহ তারা জানতো না। কিছু ব্যবসায়ী আছে ক্ষুদ্র যারা সিজনাল ব্যবসার জন্য তারা নতুন করে পুঁজি ইনভেস্ট করেছে, যা হয়তো তাদের ছিল যে তারা হয়তো যারা কাপড়ের ব্যবসা করে তারা কাপড় কিনেছে গরমের জন্য, কিন্তু তারা নতুন করে ইনভেস্ট করে আরেকটি বিপদে পড়ছে। বিপদে দুইটি ভাবে আছে, একটা হলো ইনভেস্টটা চলে গেছে ওইখানে, তার হাতে কোনো টাকা নাই। আরেকটা হলো এখন গরমের সিজন চলে যায়, শীতের সিজন আছে, এখন তাকে যদি লকডাউন খোলার পরও কিন্তু এখন প্রবাসী ব্যবসায়ী যারা আছে ক্ষুদ্র মাঝারি সবাই কিন্তু আবার নতুন করে ইনভেস্ট করতে হবে শীতের মালের উপর। তো এখন নতুন করে ইনভেস্ট করতে হলে তাদের আবার নতুন ভাবে কোথা থেকে তারা অ্যারেঞ্জ করবে এই টাকা। আর এটা এখানে ব্যাংক যে সহযোগিতা করে, দীর্ঘ লকডাউনের কারণে অনেক সময় ব্যাংক থেকে ক্রেডিট নিয়ে ওরা নিজেরা নিজেদের পরিবার কিছু ব্যবসায় ইনভেস্ট করেছে, কিন্তু ব্যাংকের ক্রেডিটের যে মাসিক যে দিতে হয় ইনভেস্টমেন্টটা সেটাও তারা দিতে পারছে না, সেখানেও কিন্তু তাদের জরিমানা, তাদের লস হচ্ছে। চতুর্মুখী ব্রাজিল প্রবাসীরা বড় ধরনের একটা বিপদগ্রস্ত হয়ে আছে। এই যে উত্তরণের যদি আমাদের সরকার বা আমাদের দূতাবাস যদি এই ধরনের উদ্যোগ না নেয়, তাদের যদি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যদি ব্যবসার জন্য যদি নতুন করে যদি কোনো প্রণোদনা ঘোষণা না আসে, তাহলে ব্রাজিল প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এই ভয়াবহ থেকে উত্তরণের রাস্তা খুঁজি বের করাও তাদের জন্য একটা স্বপ্ন হয়ে থাকবে। অনেক ধন্যবাদ মীর বিরু আপনাকে আমাদের সাথে ব্রাজিল থেকে সংযুক্ত হয়ে সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা তুলে ধরার জন্য। আমরা এ পর্যায়ে সংযুক্ত হতে চাই ইরাক থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন রোজেল খান। আমরা কথা বলবো রোজেল খানের সাথে সেখানকার করোনা পরিস্থিতি সহ ইরাকের যে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে। রোজেল খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রোজেল খান, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? হ্যালো, রোজেল খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ইরাক থেকে। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাইব করোনা পরিস্থিতির বিষয়ে। ইরাকে আপনারা যে এমনিতেই সমস্যার ভিতরে আছেন, বাংলাদেশি প্রবাসীরা বেশিরভাগ মানুষই ইলিগ্যাল অবস্থায় আছেন এবং আপনাদের কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন সারা পৃথিবীতে করোনা পরিস্থিতি বিরাজ করছে, ঠিক ইরাকে আপনারা কি ধরনের সমস্যার ভিতরে, এই করোনা পরিস্থিতির কারণে কি ধরনের সমস্যায় আপনাদেরকে পড়তে হচ্ছে? জি ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে আমাদেরকে প্রতিনিয়ত ইরাকের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই আজকের করোনা আপডেটটা আমি জানাচ্ছি আপনাদেরকে সবার জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে। গতকালকে পর্যন্ত ইরাকে আক্রান্ত সংখ্যা 1646 জন, সর্বমোট আক্রান্ত 30,868 জন। গতকালকে মৃত্যুর সংখ্যা 87 জন, মোট মৃত্যু 1100 জন, সুস্থ 13,935 জন। এ হচ্ছে ইরাকের করোনা পরিস্থিতি।
তার মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইরাকে বর্তমানে বাংলাদেশের 4 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন করোনা রোগী মারা গিয়েছে। তো ওনার ডিটেলস এখনো আমরা হাতে পাই নাই। তো এই হচ্ছে করোনা পরিস্থিতি। আর আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন মৃত্যুর যে সারি, মৃত্যুর লাশ যে বাড়ি হয়ে আসছে ইরাকে, তার পরিপ্রেক্ষিতে আমরাও আস্তে আস্তে ওই একটা অস্বাভাবিক অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি। আপনি দেখেন যে গত ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের প্রথম সপ্তাহ থেকে ইরাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তার থেকে মার্চ এপ্রিল মে 3 মাস করোনা রোগীর সংখ্যা মোটামুটি শিথিল অবস্থায় ছিল, মোটামুটি কম অবস্থায় ছিল। এপ্রিল মাসের শেষ নাগাদ, মে মাসের শুরু নাগাদ করোনার সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার পরিপ্রেক্ষিতে কি হয়, আমরা 2 লক্ষ প্লাস 2,20,000 প্রবাসী সবাই মার্চ মাস থেকে কর্মহীন থাকার কারণে আমাদের তো খাবার দাবার, তারপর আমাদের স্যালারি, টোটাল বিষয়টাই আমাদের জন্য এক একটা দিন, এক একটা বছরের মতো মনে হচ্ছে। এক একটা সময় আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের মধ্যে কাটাচ্ছি। প্রতিটা দিন ঘুম থেকে উঠলে হয়তো আমরা নতুন একটা সূর্যের অপেক্ষা করি। এ হচ্ছে বর্তমানে ইরাকের পরিস্থিতি। তো এই অবস্থায় যখন আপনারা এমনিতেই বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে আছেন, আপনাদের লিগ্যালিটি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, এবং আমরা ধারাবাহিকভাবে আমরা যেটা শুনে আসছি আপনাদের সমস্যাগুলো, আপনারা অনেকগুলো সমস্যার ভিতরে জর্জরিত অবস্থায় আছেন। এখন অনেকেই কর্মহীন অবস্থায় আছেন, এবং যারা অবস্থায় আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন, সেখানে স্যালারি ছাড়া বা শুধু খাওয়ার মাধ্যমে তারা তাদের শ্রম দিচ্ছেন। ঠিক এই অবস্থায় যখন করোনা ভাইরাস সারা পৃথিবীতে গ্রাস করছে, তখন এই প্রভাবটাও কিন্তু আপনাদের মরার উপরে খাড়ার ঘাড় মতো পড়েছে। ঠিক এই মুহূর্তে আসলে আপনাদের করণীয়টা কি? আপনারা কি চিন্তা করছেন? কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন? দেখুন, করোনা তো আসলে সারা বৈশ্বিক মহামারী। এই করোনার সারা বৈশ্বিক মহামারী থেকে যেমন কেউ যখন রেহাই পায় না, আমরা ঠিক সেম অবস্থায়। তবে আমাদের উপর আপনি যে কথাটা বললেন, মরার উপর খাড়ার ঘা, সেটাই বাস্তব। আমাদের প্রথম হচ্ছে কর্মহীন, স্যালারি পাচ্ছি না, খাবার দাবারের সমস্যা, থাকার সমস্যা, লিগ্যালিটি সমস্যা। আমি মনে করি সারা বিশ্বের মধ্যে যত প্রবাসী আছে, সবচেয়ে বেশি কষ্টে এবং মানবতার দিন যাপন করতেছে আমরা ইরাক প্রবাসীরা। আপনাকে আমি আরেকটু বলতে চাই, যারা ইরাকে আছে তাদের মধ্যে আমাদের দালালের দৌরত্বটা এখন আরেকটু বেশি প্রভাব ফেলতেছে। দালালদের দৌরত্ব, কাজের বিনিময়ে টাকা, বিভিন্ন সেক্টরে। এখন যেহেতু আমরা সবাই কর্মহীন, সবাই কর্মের জন্য ওতপ্রোতভাবে তাকিয়ে আছি, এদিক ওদিক ছুটছি আমরা কর্মের জন্য। যখন আজকে দীর্ঘ 5 মাস আমরা কর্মহীন, আমাদের পরিবার কর্মহীন, আমাদের পরিবারের অভাব অনটনের মধ্যে ভুগতেছে। ওই জন্য আমরা বিভিন্ন জায়গায় কাজের জন্য প্রচুর পরিমাণ খোঁজ খবর, টেলিফোনে সবার সাথে কানেক্টেড করার চেষ্টা করতেছি যে ভাই একটা কাজ আছে কিনা। কিন্তু সেক্ষেত্রে আমাদের দালালের দৌরত্বটা বেড়ে গেছে। আমি কাজের জন্য একটা ফোন করলে বলে ভাই $100 লাগবে, $200 লাগবে, একটা কাজ আছে। ঠিক এই একটা প্রবলেমে এখন আমরা ফেস করতেছি। এই প্রবলেমটা ফেস করার কারণটা হচ্ছে করোনা। সবাই কর্মহীন, এই কর্মহীনের সুযোগটা আমরা আমাদের মধ্যে কিছু দালালরা এই সুযোগটা নিচ্ছে। এই সুযোগটা থেকে আমরা রেহাই পাচ্ছি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে করোনা তো বৈশ্বিক মহামারী। করোনার কারণে আমরা আমাদের পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে পারতেছি না। লিগ্যালিটির কারণে আমাদের এমনও আছে এটাকে 10 থেকে 12 বছর যাবত এটাকে অবস্থান করতেছে। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমরা যারা ইরাকে আছি, বাংলাদেশি প্রবাসী, আমাদের লাইফ সেটেল বলতে কিছু নাই। মানে হচ্ছে আমরা যখন চলে যাব, আমরা টোটালি একেবারে চলে যেতে হবে। আমাদের কোনো সিকিউরিটি নাই, আমাদের কোনো ওভারঅল আমরা সর্বদিক থেকে আমি মনে করি সারা বিশ্বের মধ্যে যত প্রবাসী আছে, সবচেয়ে বেশি সমস্যায় আমরা ভুগতেছি। রজুল খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে ইরাক থেকে সর্বশেষ খবর জানানোর জন্য, করোনা পরিস্থিতি সহ সেখানে আপনাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো জানানোর জন্য। আমরা প্রত্যাশা রাখছি যে আমরা ধারাবাহিকভাবে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমরা সেটা জানানোর চেষ্টা করছি। নিশ্চয়ই খুব দ্রুত আপনারা সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই প্রত্যাশায় আমরা রাখছি। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে সংযুক্ত হতে চাই বাহরাইন থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের তাজউদ্দিন সেকান্দার, আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা তার কাছ থেকে জেনে নেব সেখানকার করোনা পরিস্থিতি সহ বাহরাইনে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন। তাজউদ্দিন সেকান্দার, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে?
আমি শুনতে পাচ্ছি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নেব যে বাহরাইনের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি সর্বশেষ কি অবস্থা? আহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের জয়যাত্রা টেলিভিশনের পরিবারের সবাইকে। আসলে বাহরাইনে করোনা ভাইরাসের পরিস্থিতি পূর্বের মতোই। আপনারা যেভাবে আপডেট পেয়ে আসছেন, আপনাদেরকে আমরা আপডেট দিয়েছি। আহ, আপনারা মনে করেন যে করোনার পরিস্থিতি বাহরাইনে কোনো পরিবর্তন নাই, কিন্তু হ্যাঁ, এখানে যারা আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে তাদেরকে বাহরাইন সরকার আহ, বিভিন্ন ক্যাম্পে রেখে, কোয়ারেন্টাইনে রেখে, তাদেরকে আবার 10-15 দিন পরে, 2 সপ্তাহ পরে তারা যখন সুস্থতা বোধ করছেন, তাদের নেগেটিভ আসছে, তাদেরকে বাসায় ফিরে দিচ্ছে। এবং যারা এখানে ইন্তেকাল করছেন তাদেরকে তাড়াতাড়ি, প্রবাসী হোক আর বাহরাইনি হোক, যারাই হোক, তাদেরকে তাড়াতাড়ি এখানে দাফন করা হচ্ছে। এবং এখন পর্যন্ত বাহরাইনে বাংলাদেশিদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ, বাহরাইনে আক্রান্ত সংখ্যা আপনার প্রায় 1200 ছাড়িয়ে গিয়েছে, আর মৃত্যু সংখ্যা আপনার 9 জন। তো এই যারা তো যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ দেশে আনার ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা না, এই লাশ দেশে আনার কোনো ব্যবস্থা নেই, সেটা আমি বিগত লাইভে বলেছি। আজকে আমি একটু ভিন্নভাবে কথা বলবো, যেটা হচ্ছে করোনা ভাইরাসের বিষয়গুলো নিয়ে। জি, সেটা হচ্ছে যে আসলে করোনা ভাইরাস কি আমাদেরকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাবে? আমরা কি করোনা ভাইরাসকে থেকে দূরে থাকতে পারবো, বা করোনা ভাইরাসের থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে, সে বিষয়ে আমি একটু কথা বলবো। যে করোনা ভাইরাস আমার মনে হয় না যে পৃথিবী থেকে একবারে চলে যাবে। করোনা ভাইরাসকে নিয়ে আমাদেরকে চলতে হবে। যেমন সাধারণ বিভিন্ন রোগ আছে, হার্ট অ্যাটাক, ক্যান্সার, বিভিন্ন রোগে মানুষ মারা যাচ্ছে। আমার মনে হয় যে সেইভাবেই আমাদেরকে করোনা ভাইরাসকে জয় করে চলতে হবে। মানে আল্লাহ যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখেন, করোনা ভাইরাস থেকে দূরে রাখেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে না যে বছর দুয়েকের মধ্যে করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু আমি জনসাধারণের উদ্দেশ্যে, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। কারণ আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এখানে আছেন বাহরাইনে, আমি সকলের উদ্দেশ্যে বলবো যে ভাইয়েরা, দয়া করে আপনারা জন মানে পাবলিক গ্যাদারিং থেকে দূরে থাকুন। কারণ আমরা যা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে, মানে প্রত্যেকটা বাজারে, যেমন মানামা বলতে মানে বাহরাইনের ক্যাপিটাল যেখানে, এবং বিভিন্ন এলাকাতে মানুষের প্রচুর জনসমাগম দেখা যাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে না যে করোনা ভাইরাসের নাম আমাদের কাছে এসেছে কখন। এখানে কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন, অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, তাদের ডেড বডি পর্যন্ত তাদের পরিবার পরিজন দেখতে পারে নাই। আমাদের কি এখনো সেই করোনা ভাইরাসের আতঙ্ক আমাদের মধ্যে আসেনি? আর আমাদের যেহেতু এই করোনা ভাইরাসকে নিয়েই আমাদের জীবনযাত্রা শুরু করা হচ্ছে, বিভিন্ন দেশে লকডাউন খুলে দেওয়া হচ্ছে, এবং কি জীবন ব্যবস্থা সাধারণ এর দিকে যাচ্ছে। তো সেই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যতই সরকার করোনা ভাইরাসের নিয়ম করেন না কেন, যতই বাংলাদেশ সরকার বলেন, আর বাহরাইন সরকার বলেন, আর আমেরিকান সরকার বলেন করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেকে সেই করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন না করছি, ততক্ষণ পর্যন্ত সরকার যতই নিয়ম করুন না কেন আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাজউদ্দিন সিকান্দার, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে সেখানে যে আপনারা বাংলাদেশি প্রবাসীরা যারা বসবাস করছেন, এর আগেও আপনার সাথে কথা হয়েছিল, যারা খুব ছোট কিছু কাজ করছিলেন বা ছোট ছোট প্রতিষ্ঠান করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান করে তারা জীবন জীবিকা চালিয়ে নিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে অনেকেই এই সমস্যাগুলো, তারা সমস্যায় পড়েছে, অর্থনৈতিক সমস্যার ভিতরে পড়েছে। তারা এখন বাহরাইনে কি অবস্থায় আছে, কিভাবে তারা জীবনযাপন করছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে এই প্রশ্নের সাথে আমি আরেকটি প্রশ্ন এড করব। প্রথমে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আসলে বাংলাদেশিরা যতই তারা প্রথম পর্যায়ে
শ্রমিক হয়ে আসুক না কেন, এখানে এসে অনেকেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং অনেকেই প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে কিন্তু এখানে ওনারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা থেকে বাংলাদেশে পাঠিয়েছেন এবং বাংলাদেশের রেমিটেন্স এড হয়েছে বাহরাইন থেকে। তো আমি বলবো যে আসলে বর্তমানে প্রায় সকল ব্যবসায়ী লোকসানের মধ্যে এবং আসলে তারা অনেক মানবতার জীবন কাটছে। তাদের একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি জানেন যে বাহরাইনে কোনো নতুন বিষয়ে লোক আসে না, অনেকদিন যাবৎ বাহরাইনে নতুন কোনো লোক বাংলাদেশ থেকে আসা হচ্ছে না, মানে সেটা স্থগিত আছে। তো এই সকল লোক যারা নিজেরা ব্যবসা করছেন, নিজেদের আত্মীয় স্বজন সেখানে নিয়ে আসতে পারেন নাই, নিজেরা কোনোভাবে বিভিন্ন শ্রমিক দিয়ে কাজ করিয়ে কোনোভাবেই ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, কিন্তু এই করোনা ভাইরাস আসার সাথে সাথে ওনাদের ব্যবসা বাণিজ্য অনেক লোকসান পৌঁছিয়েছে। আসলে তাদেরকে এদেশের সরকার কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য ঘটনা যেটা হচ্ছে যে এখানে যে তামকিন যে সহযোগিতাটা করেছে, কারণ আমাদের অনেক ব্যবসায়ী আছেন তারা নিজের নামে ব্যবসা না, যেটা হচ্ছে মালিকের নামে ব্যবসা হওয়ার কারণে সেই তামকিন থেকে যে টাকাগুলা মালিক পেয়েছে অনেক ব্যবসায়ীকে সেই টাকাগুলো তারা দেয় না। বিশেষ করে এখানে আমাদের সেলুন ব্যবসাতে যে চুল কাটার যে আপনার আছে, সেলুন আছে, সেখানে অনেক বাংলাদেশিরা নিজেরা পরিচালনা করেন এবং সেখানে পার্টনারে ওরা কাজ করেন, তারা কিন্তু বিশাল একটি লোকসানের মধ্যে ছিলেন, যদিও সরকার কিছুদিন পূর্বে সেই কাজগুলো মানে করার সুযোগ করে দিয়েছেন, বিগত দিনগুলো কিন্তু সেটা বন্ধ ছিল। এদিকে আমি যদি আপনাকে আরেকটা বিষয় অ্যাড করি যে এখানে অনেক ব্যবসায়ী আছেন যে বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন, আসতে পারছেন না। অনেক ব্যবসায়ী আছেন বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন এবং অনেক সাধারণ প্রবাসী আছেন বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন, তারা আসতে পারছেন না এখানে ফ্লাইটের কারণে, অনেকের ভিসাও বাতিল হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের এই টিভি জয়যাত্রা টিভির মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি, উনি যেন ওনার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, উনি যেন ওনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সকল ভাইয়েরা যারা বিদেশে গিয়ে বিপদে পড়েছে, আসতে পারছে না, তাদের উপর একটু নজর দেন, তাদেরকে যেন একটু আসার ব্যবস্থা করা হয় কূটনীতিক তৎপরতা দিয়ে। তাজউদ্দিন শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে আমরাও প্রত্যাশা রাখছি যে সরকার নিশ্চয়ই আপনাদের জন্য ব্যবস্থা, বাহরাইনে যারা বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন সমস্যায় আছে তাদেরকে দেশে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যেমনটি গ্রহণ করছেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু বাংলাদেশিরা আটকে পড়া বাংলাদেশিদেরকে নিয়ে আসা হচ্ছে বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে, বা অন্য দেশের নাগরিকরা যারা বাংলাদেশে যে কোনোভাবে আটকা পড়েছেন তাদেরকেও তাদের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে এবং বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদেরকে তাদের দেশে ফেরত দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া অনুযায়ী হয়তো আপনাদের বাহরাইনের থেকেও যারা সমস্যাগ্রস্ত আছেন বা যারা ফিরতে চান তাদেরকে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম, আমাদের সাথে সংযুক্ত ছিলেন প্রবাস থেকে অতিথিরা। শেষ করবো আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। পর্তুগালের রাজধানী লিসবনে এখনো নতুন আক্রান্তের ওঠানামা অব্যাহত, কর্মহীন হয়ে হতাশা বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। আরব আমিরাতের বাইরে আটকা পড়া প্রবাসী ও আমিরাত নাগরিকদের দেশে ফেরাতে ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল। এবং জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনের বাবা হাজী মোহাম্মদ আনসার আলীর মৃত্যু, পরিবারের শোকের ছায়া। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।